বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরদোলা। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন, সংবিধান সমঝোতা। আপনারা জানেন যে বিদ্যমান সংবিধানেই একাদশ সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু সরকার সংবিধানের বাইরে যেতে রাজি নয়, সেজন্য বিএনপি বা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনার দরকার আছে বলে মনে করেন না তিনি। অন্যদিকে বিএনপি বলছে তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। দর্শক, আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনের আলোকে বর্তমান সংবিধানে রাজনৈতিক সরকারের বাইরে অন্য কোনো ব্যবস্থা নেই। আর সরকার স্পষ্ট করেই বলছে যে সংবিধান মেনে তাদের অধীনে নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপি সহ অন্য দলগুলোকে। এই প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো। যেমনটি বলছিলাম, আমাদের আলোচনার বিষয় নির্বাচন, সংবিধান ও সমঝোতা। আপনারাও চাইলে আলোচনা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে তা জানাতে পারেন। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আছেন অ্যাডভোকেট এডিএম রিয়াজুল কবির কাউসার, সদস্য কার্যনির্বাহী সংসদ আওয়ামী লীগ। আছেন জনাব আব্দুল হালিম মিয়া, ব্যবস্থাপনা পরিচালক এনআইবি টিভি কানাডা। আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আজ সময় করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যে বক্তব্য দিয়ে শুরু করছিলাম সেটি হচ্ছে যে বিদ্যমান সংবিধানে একাদশ সংসদ নির্বাচন, এমন বক্তব্য বা এমন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি এরকম বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি নির্বাচনে আসলো না আসলো কোনো দলকে নির্বাচনে আনা তার দায়িত্ব নয়, এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। এবং সেটি তারপরে থেকে আলোচনায় যে তাহলে আসলে কোন দিকে হাঁটছি আমরা যদি মূল আলোচনায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন তার সে বক্তব্যের কিছু অংশ আমরা শুনিনি। মনে হচ্ছে বরণডালা বাধা দেবে প্রস্তাব দিয়েছিলাম, ফোন করেছিলাম, তারপরে যে ঝাইটা খেলাম আমার ওই রকম আর অপমানিত হওয়ার ইচ্ছা নাই। তা এত সাদাসাদির দরকারটা কি হলো আমি বুঝতে পারলাম না। তবে এবার গতবার যে ভুল করছে হয়তো তা করবো না, এবার নাকে খত দিয়ে ইলেকশনে আসবে সেটাই মনে হচ্ছে। অন্যদিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে নভেম্বরের 12 তারিখে সরোয়ার্দী উদ্যানে বিএনপির একটি সমাবেশ হয়েছিল, যেখানে বিএনপি চেয়ারপারসন আবার স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে আসার পরিকল্পনা তার নেই। কি বলেছিলেন সেটা একটু দর্শকদের শুনিয়ে দিতে চাই। পরিষ্কারভাবে মোটামুটি বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ এবং বিএনপি। যদি খুব সংক্ষেপে বলি যে আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়, সংসদ বহাল রাখতে চায়, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করতে চায়। আর বিএনপি চায় নিরপেক্ষ বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন, যদিও সেটি রূপরেখা কি হবে তারা এখনো বলেনি। তাদের দাবি নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। এবং তাদের যুক্তি হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। যদি আপনাদের তিনজনের মন্তব্য বা পর্যবেক্ষণ জানতে চাই, অ্যাডভোকেট রিয়াজুল কবির আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শকবৃন্দকে, ধন্যবাদ নাসিরদোলা, ধন্যবাদ তানভীর সিদ্দিকী, ধন্যবাদ আব্দুল হালিম। আসলে প্রতিটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রীতিনীতিতে 5 বছর পর পর সরকার পরিবর্তনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশে এর ব্যত্যয় হবে না, কেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কথাবার্তা উঠে এসেছে যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে 1 বছরের মধ্যে হবে। একটা জিনিস লক্ষ্য করতে হবে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে কতগুলি বিষয় হয়েছে। যেমন মহামান্য রাষ্ট্রপতি নতুন একটি ইলেকশন কমিশন গঠন করেছেন এবং ইলেকশন কমিশনটি গঠন করার আগে উনি নির্বাচন কমিশনের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন এবং যেখানে বিএনপিও ছিল। সেই সংলাপের মধ্য দিয়ে সকলের মত বিনিময়ের মধ্য দিয়ে উনি ইলেকশন কমিশন গঠন করেছে এবং এতে সবারই সম্মতি আছে। তারপর ইলেকশন কমিশন আগামী 71 জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য করা যায় এই জন্য
সকল রাজনৈতিক দলের সাথে তারা সংলাপ করেছে জি। এবং সকল রাজনৈতিক দলই ইলেকশন কমিশনকে তাদের মতামত জানিয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল চেয়েছে যে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে এবং বেশিরভাগ রাজনৈতিক দল সেনাবাহিনীর মোতায়েন চেয়েছে নির্বাচনে। না, এটা দেখতে হবে কি এটা সংবিধান সংশোধনের একটা বিষয় আছে, এটা দেখতে হবে যে ইলেকশন কমিশন এখন সিদ্ধান্তে আসেনি। ওনারা দেখবে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের কারা কি বলেছেন, এগুলো আগে দেখবে, তারপর বলবে। আমি যে বিষয়ে বলতে চাই, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সরকারের দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন কিন্তু যখন নির্বাচন হবে, আপনি জানেন যে নির্বাচনের সময় এই সরকার শুধু রুটিন ওয়ার্কটা করবে, কারণ তখন সমস্ত পাওয়ারটা চলে যাবে ইলেকশন কমিশনের অধীনে। আমাদের যেসব মন্ত্রণালয়, পুলিশ বা স্বরাষ্ট্র পররাষ্ট্র যে মন্ত্রণালয়গুলো আছে বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়গুলো আছে, এগুলো চলে ইলেকশন কমিশনে। আপনি লক্ষ্য করে দেখবেন যে জাতীয় সংসদ নির্বাচন নয়, আমাদের দেশে সারা বছরই স্থানীয় সরকার নির্বাচন হয়, উপনির্বাচন হয়। সেই সব নির্বাচন যখন হয় বা যেসব এলাকায় হয়, ওইসব এলাকায় যদি কোনো কর্মকর্তাকে বদলি করতে হয় বা কোনো ব্যবস্থা নিতে হয়, ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল নিতে হয়। অর্থাৎ ওই এলাকাটা ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা অনেকদিন যাবত লক্ষ্য করে আসছি, এটা হঠাৎ করে না, যে হঠাৎ করে আসতেছে যে সরকার। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে উপনির্বাচনগুলি হয়, এখানে আমাদের কোনো এমপি মন্ত্রীরা যেতে পারেন না। ওনারা যে লেভেল প্লেইং ফিল্ড বলেন, আমাদের এমপি মন্ত্রীরা যেতে পারেন না, কিন্তু ওনারা সবাই যেতে পারেন। ইলেকশনকে সুষ্ঠু করার জন্য কিন্তু এটা করা হয়েছে, যেন সরকারি দলের মন্ত্রীরা, এমপিরা বা সুবিধাভোগী লোকরা যেন এলাকায় যে কোনো নির্বাচনে, স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ নির্বাচনে না যেতে পারে। আমরা মনে করি আমাদের এখন নির্বাচনী যে আইন আরপিও, যেটাকে আমরা বলি আরপিও এবং বিধিমালা, যেটি 2008 সালে সকল রাজনৈতিক দলের সাথে দীর্ঘ 1 বছর আলাপ আলোচনার মধ্য দিয়ে করা হয়েছিল। আমরা মনে করি সংবিধানের আলোকে বর্তমান আরপিও এবং বিধিমালাটি একটা পরিপূর্ণ বিধিমালা, যেটা দিয়ে 2008 সালে নির্বাচন হয়েছে, 2014 সালে নির্বাচন হয়েছে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনও এই আরপিও এবং বিধিমালার মধ্য দিয়ে হবে। 2014 সালের নির্বাচন কি আপনি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন? আমরা সেরকম আরেকটি নির্বাচন হোক, সেটা আপনি কি বলতে চান যে আইনগতভাবে কোনো বিরোধ আছে এই নির্বাচন নিয়ে? কোন আইনের ব্যাঘাত হয়েছে এই নির্বাচনে? যেহেতু আমাদের আরপিও 17 ধারায় বলা আছে, যদি কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না পাওয়া যায় তাহলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে, এটা আমাদের আইনে আছে। আইনের কোনো ব্যাঘাত তো ঘটে নাই দশম জাতীয় সংসদ নির্বাচনে। অংশগ্রহণ নির্বাচনতে যেহেতু যে আইনে নির্বাচনটি পরিচালনা হয়ে থাকে, এই আইনে তো এটা বলা আছে, যদি কোনো আসনে প্রার্থী না থাকে সেখানে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। এখন যে প্রসঙ্গটি আসছে যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে বক্তব্যটি দেখিয়েছেন, আমি যেটা প্রথম বলেছি, আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে কে আসবে কে আসবে না, এটা কি সরকার বা কমিশনের দায়িত্ব? গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা, জনগণের ম্যান্ডেট নেওয়া, জনগণ যাকে ম্যান্ডেট দেবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, রাষ্ট্র পরিচালনা করবে। এখানে প্রয়োজন। অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী, আপনার কাছে যেতে চাই, যেটি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার যে বিএনপি নির্বাচনে আসলে আসবে, না আসলে না আসবে, এতে সরকারের আসলে কিছু করার নেই। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রেজাউল কবির সাহেবের কথা শুনছিলাম, আপনার সূচনা বক্তব্য শুনলাম, দুটো যে ক্লিপিংস দেখানো হলো সেটাও দেখলাম, এবং একজন নাগরিক হিসাবে আমার যে ধারণা সেটা হচ্ছে যে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়গুলো অ্যাপারেন্টলি শুনলে মনে হয় সব ঠিকই আছে, কিন্তু বাস্তব অবস্থাটা ওরকম না, ওরকম হওয়ার কথা ছিল না, এরকম একটা বিষয় আমার কাছে মনে হয়। আমি একটা রেফারেন্স দিই, আমরা খুব কনস্টিটিউশন, আজকে আমাদের সাবজেক্ট একটা হচ্ছে যে কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর অ্যাজ পার কনস্টিটিউশন কি আছে না আছে। এইটা প্রায় 250 বছর আগে ওয়ান অফ দ্য আমেরিকান ফাউন্ডিং ফাদার্স, ওয়ান অফ দ্য, যিনি এর সঙ্গে জড়িত ছিলেন, মিস্টার প্যাট্রিক হেনরি কনস্টিটিউশন সম্পর্কে একটা কথা বলেছিলেন। সেই কথাটা আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার খুব লাগে আর কি এই রেফারেন্স গুলো দিতে। উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে জনগণকে বশে রাখার জন্য সংবিধান সরকারের জন্য কোনো হাতিয়ার নয়, বরং সরকার জনগণের জীবন ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে চাইলে তাকে বশে রাখার জন্য এটি জনগণের হাতিয়ার। দিস ইজ দ্য রিয়েল এসেন্স অফ এ কনস্টিটিউশন।
সরকার যদি জনগণের কোনো ধরনের আশাকাঙ্ক্ষার মানে ইচ্ছার বাইরে কোনো কাজ করার চেষ্টা করে, সেইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এবং সেটাই হওয়া উচিত জনগণের একটা মুখ্য দায়িত্ব, এবং তাদের সংবিধানটা তাদের হয়ে কথা বলবে। আনফরচুনেটলি, এটা আমি অনেকবার বলেছি, আপনাদের এখানেও বলেছি, আনফরচুনেটলি আমরা যে সংবিধানের কথা বলছি, এখন যে অবস্থা আমরা এসে দাঁড়িয়েছি, প্রথম দিককার 3টা বা 4টা অ্যামেন্ডমেন্ট ছাড়া বাকি সমস্ত অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে আইদার কোনো ব্যক্তির প্রয়োজনে, কোনো দলের প্রয়োজনে, কোনো গোষ্ঠীর প্রয়োজনে, জনগণের প্রয়োজনে হয়নি। এখানে আমার লার্নেড লয়ার আছেন, আমি এটা একেবারে হিসাব করে বলে দিতে পারবো, এবং যার অধিকাংশ অ্যামেন্ডমেন্ট টিকে নাই শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে আর কি বলা যায় অবৈধ ঘোষিত হয়েছে, তাহলে দাঁড়ালোটা কি? আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার সংবিধানটাকে সংশোধন করেছি, মনে করেছি এটাই ফাইনাল, এবং আমি যদি ক্ষমতার কথা বলি, এই ক্ষমতা শব্দটা আমার আপত্তি আছে, এটা দায়িত্বের হওয়া উচিত আর কি, যারা 5 বছরের জন্য দায়িত্বে আসেন। এখন এইরকম একটা সিচুয়েশনের ভিতরে আমরা আছি, এই ইলেকশনের ব্যাপারটা আরো কমপ্লেক্স এবারের জন্য আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে বর্তমান পার্লামেন্ট থাকা অবস্থা ইলেকশন হবে, এটা একটা আরেকটা নতুন একটা ডাইমেনশন, নতুন ক্রাইসিসও হতে পারে। এটা মানে 5 বছর না, 4 বছর 9 মাস পরে ইলেকশনটা হবে, এবং যে 3 মাস থাকবে সেই 3 মাস কিন্তু ওনারা দায়িত্বে থাকবেন। সংসদ ভেঙে দেওয়ার 90 দিন আগে, মানে আগের 90 দিনের মধ্যে মেয়াদ শেষ হওয়ার আগের ভাঙার কোনো প্রশ্নই নাই, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিনের মধ্যে। এটা হচ্ছে যে একটা কথা। তো এইরকম একটা সিচুয়েশনে ইলেকশনটা কিভাবে হবে, কারা পার্টিসিপেট করবেন, কতটুকু পার্টিসিপেটরি হবে, গ্রহণযোগ্যতা কতখানি হবে, ইনফ্লুয়েন্সের যে ব্যাপার যেগুলো আসছে সেগুলো ইলেকশন কমিশন কিভাবে তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করবেন। আমি খুব একটা বিএনপি তাদের আশঙ্কা জানাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে তাদের ধারণা, বা নির্বাচন কমিশন সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে। ব্যাপারটা তো বিএনপির না, এই কথাটা ছিল আওয়ামী লীগের। এইখানে হচ্ছে যে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি আজকে খুব আইডিয়ালি একটা সিচুয়েশনটা কল্পনা করেন, আজকে এই সিচুয়েশনে, এই কনস্টিটিউশনের আন্ডারে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় আছে এখন, মানে আপনি ধরেন হাইপোথেটিক্যালি আওয়ামী লীগ বিরোধী দলে আছে বা পার্লামেন্টে নাই, তারা আন্দোলন করছেন। এই সিচুয়েশনে আওয়ামী লীগের বক্তব্য কি হবে এবং বিএনপির বক্তব্য কি হবে, আমার খুব জানার ইচ্ছা। আপনি যেটা বললেন সেটা খুবই ভালো একটা কথা, কনস্টিটিউশনাল কথা। প্রাইম মিনিস্টার যেটা বলছেন, অনারেবল প্রাইম মিনিস্টার স্ট্রেট অ্যাওয়ে উনি যেটা বলছেন, কিছু করার নাই তো, এখানে কে আসবে কে না আসবে কিছু যায় আসে না, এখানে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইলেকশন তো হতেই হবে। এটা হচ্ছে যে এই জিনিসটা স্বীকার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় 9 বৎসর নয়, না না না, যে দলগুলোর কথা বলছেন বিএনপি বা জাতীয় পার্টি, তারা সবাই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় 8-9-10 বছর ছিল। না না, আমি ওইটা না, আমি চর্চাটা করে আসছে, আমি ওইটার কথা বললেন যার যার প্রয়োজনে সংবিধান পরিবর্তন। আমি তাহলে দাওয়াটাকে আমি কোথায়, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা কখনো ক্ষমতায় ছিল না, আমাদের ধারণা নেই কিভাবে সংবিধান পরিবর্তন হতে হয়, কখন হয়, কি কারণে হয়, সবই তারা জানে। কিন্তু আমরা তো আর্টিকেল 7-এ তো বলে রাখছি যে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক ওনারা, এই মালিকের অন্ধকারে রেখে আমরা যা করার করছি। আপনি চিন্তা করেন যে 96 যে ইলেকশনটা যেটা হলো, ফেব্রুয়ারি ইলেকশন, 15 ফেব্রুয়ারি ইলেকশন, 4 দিনের একটা পার্লামেন্ট ছিল, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আসলো। আমি জাস্ট মনে হবে যে পিছনে ফিরে যাচ্ছি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বিএনপি মেনে নিতে চায় নাই। বিএনপি নেত্রী আজকে যারা আপনার ক্লিপিংস দেখালেন, উনি কিন্তু বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া এটা নিরপেক্ষ নয়, ওনাকে কিন্তু মানতে হয়েছিল এবং এই জাতিকে অনেক মূল্য দিতে হয়েছিল। না, তবে আপনার কথাই আসি, আপনি বলেছিলেন 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন, তখন তৎকালীন বিএনপি সরকার নির্বাচনটি করেছিলেন, ওইটা কিন্তু বাধ্য হয়েছিলেন 4 মাসের মাথায় আরেকটা নির্বাচন দিতে। না না, ওইটা ছিল 14 সালে 5 জানুয়ারি নির্বাচন, বিএনপি তো পারেন না জনগণ করতে, আমাদেরকে মেনে নিয়েছে। আমরা সেই আলোচনায় আসবো, আমরা আব্দুল হালিম আপনার কাছে যেতে চাই। যে আলোচনাটি হচ্ছে সেটি হচ্ছে যে বর্তমান সংবিধান অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এখন, তেমনটি সরকার বলছেন এবং তেমনটি আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির সুবিধার জন্য কেন সংবিধান সংশোধন করতে যাবে? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, তারা কি আওয়ামী লীগের সুবিধার জন্য সংবিধান সংশোধন করতো? খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্যানেল যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এলাকা, আমি যদিও কানাডা টরন্টোতে থাকি প্রায় 22 বছর, তো গোয়ালন্দ রাজবাড়ি, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম গোয়ালন্দের, তো আমি গোয়ালন্দ রাজবাড়িবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে বাংলাদেশের সবাইকে এবং যারা টরন্টোতে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
প্রশ্নটা হচ্ছে যে আমরা যে নির্বাচনের কথা বলছি, এই নির্বাচন কি আমরা বিএনপির জন্য নির্বাচন চাই, আওয়ামী লীগের জন্য নির্বাচন চাই, কোন সংগঠনের কোন ব্যক্তির জন্য আমরা নির্বাচন চাই, নাকি এই দেশের 16 কোটি মানুষের জন্য নির্বাচন চাই? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন, এবং এর আগে 88 সালের জেনারেল এরশাদ সাহেব যখন ক্ষমতা ছিলেন তখন এরকম একটা নির্বাচন হয়েছে, 96 সালে একটা নির্বাচন আমরা দেখেছি, তারপর 2014 সালে 5ই জানুয়ারিতে যে একই ধরনের একই নেচারের নির্বাচন হয়েছে। আমি শুধু কথা প্রসঙ্গে বলে রাখি যে 88 সালের এই নির্বাচনের সময় বিএনপি এবং আওয়ামী লীগ যে কথাগুলো বলেছিলেন, আজকে যদি তারা একটু ব্যাক ফ্ল্যাশে যান তাহলে তারা নিজেরাই লজ্জা পাবেন যে তখন তারা কি বলেছিলেন। তারা 96 সাল এবং রিপিটেশন হয়ে গেছে 2014 সালে। কিন্তু আমি সে প্রসঙ্গে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যে কোনো একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া অবশ্যই দরকার, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হলে কি হবে? আরেকটি দল ক্ষমতায় আসবে, আরেকটি দল ক্ষমতা আসলে কি হবে? এই দেখুন আজকে একটি পত্রিকা আমার চোখের সামনে রয়েছে, এখানে পরিষ্কার, আজকের পত্রিকা, এখানে আমি কানাডা থেকে এসেছি গত কয়েকদিন আগে, দেখেন ঘাটে ঘাটে শুধুই চাঁদাবাজি, এখানে ফুটপাত ঘিরে কোটি কোটি টাকার সিন্ডিকেট, পরিবহন সেক্টরে বাণিজ্যের শেষ নেই, থানার চাঁদা, ফাঁড়ির চাঁদা ঘাট। এই যে বিষয়টা, এই বিষয়টা কি এটা নতুন ঘটনা? এটা আগের সরকারের সময় ছিল, তার আগের সরকারের সময় ছিল। আমরা এরশাদ সরকারের সময় দেখেছি আমরা 1 কোটি টাকা পাওয়া গেছে, এখন দেখা যায় হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, আমরা সেগুলোকে মূল্য দিচ্ছি না। কথা হচ্ছে একটা সংলাপ দরকার। সেই সংলাপটা কিসের সংলাপ? সেই সংলাপটা কোনো নির্বাচনী সংলাপ। ওকে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্বাচন, সংলাপ হলে কি এই সমস্ত সেই সংলাপটা কিসের সংলাপ? সেটা হচ্ছে আমার কথা। সংলাপ কার সাথে হবে? সংলাপ কার সাথে কার হবে? না, আমি বলছি আগে সংলাপটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার সংলাপ। সেই সংলাপটা হবে এরকম যে গণতন্ত্রের জন্য সংলাপ। সেই গণতন্ত্র কোন গণতন্ত্র? যে গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা থাকতে হবে, গণতন্ত্র ছাড়া জবাবদিহিতা থাকে না। আপনার যে উন্নয়নের কথা বলা হয়, সেই উন্নয়ন দুর্নীতি মুক্ত হতে পারে না যদি পিওর গণতন্ত্র যদি দেশে না থাকে। তো যতই আমরা কথা বলি, আগে আমাদের একটা সংলাপ হওয়া দরকার যে এই সংলাপটা এরকম সংলাপ না, বারবার আসছে সংলাপটা কাদের মধ্যে হবে, কে রাখবেন সংলাপ, এবং এজেন্ডাটাই বা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা কি আইনের শাসনে বিশ্বাস করি কিনা, আমরা কি স্মুথলি ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি কিনা। আমরা জনগণের কথা বলছি, আমরা সবাই, কারণ সবাই আমরা 16 কোটি বা 18 কোটি জনগণের অংশ। আজকে আমরা যা কিছুই করি এই জনগণের জন্য আমরা করছি। তো এখন আমরা যদি জানি যে এই সরকার ক্ষমতা যদি ইনকেস যদি জনগণ যদি ভোট না দেয়, পরবর্তী সরকার যখন আসবে তখন আমরা দেখি যে একের পর এক তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে জেলখানায় প্রেরণ করা হচ্ছে, তাদের জীবন হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে। এই যে একটা সিনারিও আমরা যুগের পর যুগ দেখে আসছি, তখন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আমরা চলে যাই যে আমরা কোনোভাবে কেউই আমরা ক্ষমতা ছাড়তে চাই না, আমরা গণতন্ত্র কত তো দূরের কথা। আমাদের একটা সংলাপ দরকার, যে সংলাপে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেই সংলাপ কোন তত্ত্বাবধায়ক সরকারের কতটা বাস্তবসম্মত কথা বলছেন যে একটা সংলাপ হবে, সেই সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান? না, সব সমস্যার সমাধান না, কিছু বেসিক, যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের এখনো পর্যন্ত আমরা সবাই অনেকেই আছে, দেখা যাচ্ছে যে আমরা তার জন্ম দিবস, মৃত্যু দিবসে আমরা দ্বিমত পোষণ করি বা অন্য ধরনের আমরা অনুষ্ঠান, আমি ডিটেলসে যেতে চাই না, এগুলো পুরোনো কথা। আমাদের জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আমাদের জাতীয় দিবসগুলো রয়েছে। আমাদের একটা বেসিক জায়গা, একটা ঐক্যমত দরকার, একটা জাতীয় ঐক্যমত দরকার। আজকে দেখুন বিশ্বের পরিস্থিতি দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট আজকে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে। আজকে আপনি দেখেন মায়ানমারের লক্ষ লক্ষ রোহিঙ্গাকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সংলাপের কথা বলেছেন। আমি শুধু শেষ করে দিচ্ছি এই কথাটা বলে যে আজকে পৃথিবী একটা অন্য দিকে চলে গেছেন। অন্যায়কে ন্যায় বলা হচ্ছে, খুন রাহাজানি প্রকাশ্যে করে সেটাকে ঢেকে ফেলা হচ্ছে, চীন রাশিয়া ভেটো দিচ্ছে, এবং একটা জাতীয় ঐক্যমত দরকার, একটা নির্ভেজাল সংলাপ দরকার, যে সংলাপ আমাদেরকে বছরের পর বছর পিওর গণতন্ত্র দিবে, ক্ষমতা ট্রানজিশন, ক্ষমতা হস্তান্তর। আমি একটু অ্যাডভোকেট রিয়াজুল কবির আপনার কাছে যাই। সংলাপের কথা বারবার শুনছি, নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে সংলাপের কথা, সমঝোতার কথা। সংলাপটা আসলে কাদের মধ্যে হবে, সংলাপের এজেন্ডা কি হবে, কে সংলাপ ডাকবেন, আপনার কাছে কি পরিষ্কার কিনা ব্যাপারটা? 1 মিনিট সময় দেবো, তারপর আমি তানভীর সিদ্দিকীর কাছে যেতে চাই। আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছেন, জি, ওখানেও ক্লিয়ার করেছেন এই সংলাপের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। সেই ফোনালাপ সারা জাতি শুনেছে, কি ভাষায় ওনাকে অপদস্থ করা, অপমান করা হয়েছে। তারপর
বেগম খালেদা জিয়া দ্বিতীয় ছেলে যখন মারা যান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সেই অফিসে গিয়েছিলেন, উনি দেখা করেন নাই। কারণ আমাদের মনে রাখতে হবে তাহলে সংলাপের আর কোনো সুযোগ নেই, কারণ সেটা আপনার এই বেগম খালেদা জিয়া ক্ষমতা থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনার উপর 21শে আগস্টের হামলা হয়েছিল। সারা জাতি জানে এটা শেখ হাসিনাকে নিশ্চিত করার, পুরো আওয়ামী লীগকে নিশ্চিত করার ষড়যন্ত্র হয়েছিল। তারপরও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অনেকগুলো উদ্যোগ নিয়েছিল, কিন্তু আমরা সারা জাতি কি দেখেছে, এখন কি জন্য আমরা সংলাপে বলবো, কি প্রয়োজন, কি কারণ? জি, আমি এই প্রসঙ্গে তানভীর সিদ্দিকী আপনার কাছে যেতে চাই। 1 মিনিট পরে আমাদের বিরতিতে যেতে হবে, 1 মিনিট সময়। উনি বলছেন যে সংলাপের কোনো প্রয়োজনীয়তা উনি দেখছেন না বর্তমান প্রেক্ষাপটে। এখন সংলাপের প্রয়োজনীয়তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখছেন না। আমি ওই জন্য বলছিলাম আপনাকে যে এই সিনারিওটা যদি, এই সিচুয়েশনে যদি বিএনপি ক্ষমতায় থাকতো এবং এরকম একটা মানে পরিস্থিতি সৃষ্টি হতো, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, কি আমরা ওনাদের বক্তব্য কি হতো? সার্টেনলি এরকম বক্তব্য হতো না। আমার কথা হচ্ছে যে আমরা সংলাপ করলাম, আমি ওনার সঙ্গে একমত, সংলাপ করলাম, বিএনপির সব দাবি দেওয়া মেনে নিলাম, কথার কথা সরকার মেনে নিলাম, এবং আর্মি আসলো, সব আসলো, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হলো এবং ধরে নিলাম ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো। কোন লাভ হবে? লাভটা কি হবে? আপনি যে তত্ত্বাবধায়ক সরকার, লাভ যেটা জাতি হিসাবে আমরা কি পাবো, নাগরিকরা কি পাবেন, দেশ কি পাবেন, আমাদের আসলে কিসের লাভ হবে সেই বিষয়টি আমি বোঝাচ্ছি। সেই কিসের লাভ সেই জিনিসটা আগে আমাদের রাজনীতিবিদ যারা আছেন ওনাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে, ডিসাইড করতে হবে যে ওনারা কি চান, মৌলিক পরিবর্তন, মৌলিক কি চান, ওনারা রাষ্ট্রীয় কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোকে ওনারা একমত হবেন নাকি ওনারা ওনাদের বিরোধিতা নিয়ে থাকবেন। বিরতির পরে আমি সময় দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বিরতির পর ফিরে এসে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটি নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনা আবার ফিরতে চাই। 10টি সাধারণ নির্বাচনের মধ্যে 6টি দলীয় সরকারের অধীনে হয়েছে এবং প্রতিটিতেই কিন্তু ক্ষমতাসীন দল অন্তত 2/3 ভোটে বিজয়ী হয়েছেন। তাহলে আগামী নির্বাচনে আসলে যদি দলীয় সরকারের অধীনে হয় তাহলে এর সমীকরণ কিরকম হবে সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি নির্বাচন, সংবিধান ও সমঝোতা এই বিষয় নিয়ে। আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আছেন জনাব আব্দুল হালিম মিয়া, আছেন অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা জানেন যে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। চলুন দেখে নেই আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো কি ছিল। অবশেষে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ। সাবেক প্রধান বিচারপতির কারণেই আটকে ছিল দাবি আইনমন্ত্রীর। একজন ব্যক্তির এটাকে রাজনীতিকরণ করার চেষ্টার কারণে এটা বিলম্বিত হয়েছে। নির্বাচনকালীন সরকার কাঠামো সহায়ক না তত্ত্বাবধায়ক, সিদ্ধান্তহীনতায় বিএনপি। ভোটে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না, মন্তব্য জয়ের। নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে পাইপ বোমা বিস্ফোরণ, আহত 4, জড়িত সন্দেহে এক বাংলাদেশি আটক। জেরুজালেম ইস্যুতে ওআইসির জরুরি সভা কাল, যোগ দিতে রাতে ইস্তাম্বুল যাচ্ছেন রাষ্ট্রপতি। 2 রাষ্ট্রনীতিতে সমাধান দেখছে ইইউ। দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। যে কোনোটি নিয়ে আপনাদের কোনো পর্যবেক্ষণ, মন্তব্য বা বক্তব্য থাকলে জানাতে পারেন। আমি যে কথাটা বলছিলাম যে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ এসেছে, যেমন নিউ ইয়র্কে যে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশি জড়িত হওয়ার বিষয় আসছে। দেখুন, কেন 16 কোটি মানুষের ঐক্য দরকার। আজকে আপনি কানাডা থেকে আপনি নিউ ইয়র্কে বর্ডার, যখন আমেরিকার বর্ডার পার হতে যাবেন, আপনি কিন্তু আওয়ামী লীগ বিএনপি এখানে ইমিগ্রেশন আপনাকে দেখবে না। আপনাকে দেখবে যে ব্রাউন কালার, আপনার চুল, আপনার চেহারা, আপনি যখন শুনবে বাংলাদেশি, তারপরে সাথে সাথে আপনাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তারপরে ইন্টারোগেশন করবে এবং আপনাকে নানানভাবে নাজেহাল করার চেষ্টা করবে। তো সেই এগুলো হচ্ছে আমাদের ঐক্যের এখানেই জায়গা। এখানে যে কথাটা আগে বলা হচ্ছিল যে কেন সমঝোতা সম্ভব নয়, যে কথাটা এখানে এই পত্রিকার মধ্যে মুকুল বোস, আমাদের সিনিয়র বড় ভাই, তিনি বলছেন বিএনপি আওয়ামী লীগ রাজনীতি সমঝোতা অসম্ভব। এই অসম্ভবটা আসছে হচ্ছে যে যদি মনে করা হয় যে আমার বদলে আপনি আসবেন বা আপনার বদলে আমি যাব, তাহলে অবশ্যই অসম্ভব। কারণ আমরা একজনের আরেকজনের অস্তিত্ব আমরা স্বীকার করতে চাই না। প্রথম কথা হচ্ছে যে আইনের শাসন মানে কি? আইনের শাসন মানে হচ্ছে যে অপরাধী
সে যেই হোক না কেন সে থাকবে জেলখানায়, আর বাকি সবাই আইন অনুযায়ী দেশে তারা নাগরিক সুনাগরিক হিসেবে চলাচল করবে। আমি কানাডাতে আছি, প্রসঙ্গক্রমে কথাটা এসে যায়, 22 বছর আমাকে কোনো এমপির কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো চেয়ারম্যানের কাছে, কোনো মেয়রের কাছে আমাকে যেতে হয়নি কোনো বিলের জন্য, কোনো কারণের জন্য। এখানে কথায় কথায় এমপি, মন্ত্রী, চেয়ারম্যানদের কাছে যেতে হয় কেন? এটা কোনো আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে আমি একজন মানুষ, আমার সংবিধান আমার এখানে আছে, এই সংবিধানে লেখা আছে সকল নাগরিকের সমান অধিকার। আমার অধিকারটা কোথায়? আপনি মন্ত্রী, আপনি উল্টা দিক দিয়ে গাড়ি চালায় আসতেছেন কেন? আপনাকে এই ক্ষমতা কে দিল? এগুলো হচ্ছে আমাদের সমঝোতা এই জন্যই দরকার যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি হবে না, এই কারণে এইটা যদি করা হয়, সামনে নিয়ে আসা হয়, তাহলে নিশ্চয়ই সংলাপ। আমরা 7-8 মিনিট সাধারণত শিরোনামগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং চেষ্টা করি তিনজনকে সুযোগ দিতে। আমি যদি অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী আপনার কাছে যেতে চাই। আমি অধস্তন আদালতের যে শৃঙ্খলা বিধি যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য আছে। সেটা হচ্ছে যে আজকে যে আইনমন্ত্রী মহোদয় যেটা বললেন যে একজন ব্যক্তির কারণে এটা আটকে ছিল, এই বিষয়ে আমার মানে আপত্তি আছে যে একজন ব্যক্তি কি এরকম একটা বিষয় বছরের পর বছর ঝুলিয়ে রাখতে পারেন? মানে একজন চলেই গেলেন না, সঙ্গে সঙ্গে এই সমস্তগুলো সব সঠিক হয়ে গেল, এবং এই শৃঙ্খলা বিধির এই যে গেজেট নোটিফিকেশনের যে বিষয়টা কি আছে এর ভিতরে, কেন এটা 60 বার 70 বারকে সুপ্রিম কোর্টকে সময় নিতে হয়েছে বাংলাদেশ, মানে আর কি অ্যাটর্নি জেনারেল? বাস্তবতা এটা 2 বছর হয়নি, কিন্তু এই জিনিসটা কি এরকম ছিল? সো এর ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে যে জিনিসটা আমরা জানি না। আমরা যখন কপিটা পাবো তখন আমরা দেখবো যে কোন জায়গাটা এটা গিট্টুটা লেগেছিল এবং সেটা কিভাবে ছুটলো, এবং সেই জায়গাটায় যাকে দায়ী করা হচ্ছে যে ইমিডিয়েট পাস্ট যিনি চিফ জাস্টিস, ওনার কি বক্তব্য ছিল, এটাও আমাদের একটু দেখতে পারলে ভালো হতো। জি, আমরা আসলে সেটা হাতে পাওয়ার আগ পর্যন্ত আসলে সেই বিষয়ে কিছু বলতে পারছি না। অ্যাডভোকেট রিয়াজুল কবির, যেগুলো আপনি লক্ষ্য করে দেখেছেন যে এখানে বিএনপির মোশাররফ সাহেব একটা বক্তব্য করেছেন সিদ্ধান্তহীনতা। জি, আমাদের সরকার হবে, সহায়ক সরকার হবে না বিএনপি দলীয় সরকারের অধীনে হবে, ওনার সিদ্ধান্তহীনতা আছে। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে 9, 6, 15 বছর। এর বাইরে যে সরকারগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা কেউ ছিল নির্বাচনবিহীন সরকার, কেউ ছিল অসাংবিধানিকভাবে আসা সরকার। আমরা আজকে 2017 সালে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর আন্দোলন লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল। 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই দেশে উন্নয়নের চাকাটা প্রথম চালু হয়। আমরা লক্ষ্য করে দেখেছি 2001 সালের নির্বাচনে আমরা ষড়যন্ত্র করে দিতেছে পরাজিত হয়েছিলাম, কিন্তু আজকে 2017 সালে বলতে পারি 2009 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা স্পষ্টত আমি দু একটা কথা বলি যে 2006 সালে বিএনপি বাংলাদেশকে কোথায় রেখেছিল, আজকে 2017 সালে 9 বছর পর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কোথায় রেখেছে। আমি দু একটা উদাহরণ বলি, যেমন আমাদের মাথা পিছু আয় 2006 সালে ছিল $543, এখন সেটা হচ্ছে $1602। আজকে রিজার্ভ যেটা ছিল $3.5 বিলিয়ন, এটা এখন $32 বিলিয়ন। বাজেট, আমাদের যে বাজেটের আকারটা 61,000 কোটি টাকা ছিল, এখন সেটা 3.5 লক্ষ কোটি টাকা। তাহলে কি উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রশ্ন? 96 সালে একটা চ্যানেল শুধু বিটিভি ছিল, এখন আমাদের 24টা চ্যানেল, আরো 20টা চ্যানেল আসার অপেক্ষায় আছে। আমাদের রপ্তানি আয় আগে ছিল $10.5 বিলিয়ন, এখন সেটা $35 বিলিয়ন। যেটা বলছেন রেমিটেন্স, এটা বলতে হবে, ওনারা অনেকে বাইরে থাকেন। আজকে আমাদের 2006 সালে $4.8 বিলিয়ন থেকে সেটা $15 বিলিয়ন। আরেকটি যে কথা এখন কমছে না, এটা সাময়িক কোনো ফ্র্যাকচার করতে পারে। আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের বাংলাদেশ, 1 কোটি বাঙালি বাংলাদেশি এখন বিশ্বের বিভিন্ন দেশে থাকে। আমরা আসলে শিরোনাম নিয়ে কথা বলছিলাম, আমরা যদি আবার মূল আলোচনায় ফিরে আসি, আমরা কথা বলছিলাম নির্বাচন, সংবিধান ও সমঝোতা এই বিষয় নিয়ে, এবং একজন দর্শক ফোন করেছেন, আমরা যদি তার ফোনটি একটু নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি ভৈরব কালিকা প্রসাদ থেকে মুক্তিযোদ্ধা বলছি। জি জি, গণতান্ত্রিক রীতিতে ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার,
ভোটদানের থাকাও সেরকমই গণতান্ত্রিক অধিকার। অনভিভুক্ত দল নির্বাচন করা তাদের গণতান্ত্রিক অধিকার, আবার নির্বাচন না করাও তাদের এখতিয়ার। সেই দল নির্বাচন না পেয়ে দায় কার? সেই দল আপনি কার কাছে প্রশ্নটি করেছেন? উনি আসলে যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কোন দল যদি রাজনীতি দলের দায়িত্ব, নির্বাচনে না আসে তাহলে তার দায়টা কার একটু জানতে চাচ্ছেন। নির্বাচনী দলের আপনারা যে কেউ চাইলে এটা শুধুমাত্র নির্বাচনী দল না, এটা এমন একটা প্রক্রিয়া দরকার যেখানে সকল দল নির্ভয়ে নিরপেক্ষভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যেখানে জনগণের পার্টিসিপেশন থাকবে। যদি ভোটার বিহীন যদি নির্বাচন হয়, সেটা তো আপনি সে দায়িত্ব আপনি এড়াতে পারেন না। আপনি যতই সংবিধানের কথা বলেন, আইনের কথা বলেন, অবশ্যই সাংবিধানিকভাবে সঠিক ছিল, কিন্তু সেখানে যদি অর্ধেকের বেশি যদি ভোটার বিহীনভাবে নির্বাচিত হয়, সেই দায়িত্ব আমরা কেউ এড়াতে পারি না। নিশ্চয়ই আমরা সেটা রিপিটেশন চাই না, তো তার থেকে একটা ভালো নির্বাচন অবশ্যই আমরা চাই। সেই নির্বাচনটা কি? কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হলো, কিন্তু নির্বাচন আপনি এখানে যে হেডলাইন গুলো দেখেন সেখানে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি কেয়ারটেকার কি বলে সহায়ক সরকার হবে। প্রশ্নটা হচ্ছে যে তারপরে কি হবে? আপনি নমিনেশন যখন দেওয়া হয় তখন তাদের কাছ থেকে কত টাকা করে, তাদের কাছ থেকে যে প্রচলিত কথাগুলো আছে যে তাদের লক্ষ লক্ষ টাকা ওখানে চলে যায়। তারপরে একজন আমাকে কিছুক্ষণ আগে একজন SMS করেছে যে যখন একজন প্রার্থী দাঁড়ায়, নির্বাচন কমিশন যে বেঁধে দেওয়া যে টাকা আছে সেই টাকা খরচ করা হয় নাকি তার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা খরচ করা হয়? সেই টাকাগুলো কোত্থেকে আসে? এগুলো অবৈধ টাকা, কালো টাকা। এই কালো টাকার দৌরাত্ম যদি আপনি না বন্ধ করতে পারেন, তো সেই নির্বাচন তো অর্থ, যতই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক না কেন, সহায়ক সরকার, সেগুলো তো অর্থবহ হবে না। তখন জনগণ যদি আপনি টাকার বিনিময়ে কেউ যদি ভোট দেয়, সে তো আপনি জবাবদিহিতা আদায় করতে পারে না, তাহলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে না, তাহলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। তাহলে আমরা যত কথাই বলি না কেন, আমাদের একটা অর্থবহ নির্বাচন, একটা আইনের শাসন প্রতিষ্ঠান নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ, এখন ডিজিটাল বাংলাদেশের যুগ। এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে হ্যাঁ, তার এই 10 বছরের শাসনামলে ডিজিটাল বাংলাদেশ অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেটাই শেষ কথা নয়। কাউসার ভাই যেটা বললেন যে এত উন্নয়ন হয়েছে, সেখানে দুর্নীতি কতটুকু হয়েছে সেটাও আপনার দেখতে হবে। যদি গণতন্ত্র থাকতো, যদি সুশাসন থাকতো, তাহলে এই দুর্নীতির পরিমাণ, এই যে কোটি কোটি, কানাডাতে আপনার বেগমপাড়া নামে একটা জায়গা আছে, এখান থেকে অনেক টাকা পাচার হয়ে যায়, ওখানে অনেকে আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন, সেখানে অনেকেই, তো সেগুলো যদি না হতো তাহলে এখানকার তাহলে আরো কতখানি আমরা বিরতির আগে একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে যখন আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের অধীনে যে সরকার থাকে তার অধীনে আসলে বিএনপি নির্বাচনে যেতে চায় না, বিএনপির অধীনে যদি সরকার থাকে তার অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় না। এবং আমি একটি পরিসংখ্যান দেখছিলাম যে 10টি সাধারণ নির্বাচনের মধ্যে 6টি হয়েছে পর্যন্ত দলীয় সরকারের অধীনে। 1973 এবং 2014 সালে হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে, 1979, 1996 সালে হয়েছে বিএনপি সরকারের অধীনে, 86 এবং 88 সালে হয়েছে জাতীয় পার্টির নেতৃত্বাধীন। প্রতিটাতেই আমরা দেখেছি যে ক্ষমতাসীন দল অন্তত 2/3 ভোটে বিজয়ী হয়েছে। তাহলে আগামী যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি যদি আওয়ামী লীগ সরকারের আমলে হয়, তাহলে সেটি যে নিরপেক্ষ হবে এবং ভালোভাবে সুষ্ঠু একটি নির্বাচন হবে, তার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? না, এখানে আপনি যে উদাহরণটি দিয়েছেন, আমাদের এখন সংবিধানের অধীনে যে বিধানটি আছে যে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি আমরা বলি বা আমরা যদি ব্রিটেনের কথা বলি, সেখানে কিন্তু বর্তমান যে সরকার থাকে এদের অধীনেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। ভারতেও আমরা লক্ষ্য করেছি 16টা জাতীয় সংসদ নির্বাচনে 5টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে নির্দলীয়ভাবে, কিন্তু বাকি সব নির্বাচন দলীয় যে সরকার ছিল ওদের আন্ডারই হয়েছে। আসলে এখানে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি তো লক্ষ্য করে দেখবেন আমরা বারে বারে 2014 সালের নির্বাচনের কথা বলি। 14 সালে আপনারা যদি এখন ক্ষমতার বাইরে থাকতেন তাহলে কি প্র্যাকটিস সেটা সময় আমরা চিন্তা করি না। আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম, আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম এবং আমরা আমাদের অধিকার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার আসেন, আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলাম এবং নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু 2008 সালে যে হয়েছে, আমরা কি দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গিয়ে যিনি করবেন রাষ্ট্রপতি, উনি নিজেই তত্ত্বাবধায়ক প্রধান হয়ে গেলেন। এবং এরপরে কি হয়েছে, প্রফেশনাল সেখানে রাখা হয়েছিল না, রাখা হয়েছিল, অর্থাৎ তখনকার সেই রাষ্ট্রপতি এই দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার মতো লোক খুঁজে পান নাই। কেন পান নাই এটা নিশ্চয় আপনারা জানেন। উনি কার রাষ্ট্রপতি ছিলেন?
কার নির্দেশ উনি পান নাই, উনি নিয়োগ দিতে পারেন নাই, এবং এর পরবর্তীতে কি হয়েছে, দুটা বৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে জেলে যেতে হয়েছে, এবং সেই অভিজ্ঞতা আমাদের জন্য খুব শুভকর নয়। আরেকটি কথা হলো, আমরা চাই না কোন সরকার একদিনের জন্য অনির্বাচিত সরকার থাকুক, অসাংবিধানিক সরকার থাকুক, কেন আমাদের সংবিধান পরিবর্তন হবে, যে সরকার আসে করবেই, সেটা একটা প্রক্রিয়া। এই পর্যন্ত 16 বার সংবিধান পরিবর্তন হয়েছে। তাহলে আপনারা বারবার করে কেন দিচ্ছেন যে সংবিধান অবশ্যই আমরা তো বলছি যে এই সংবিধান এবং এই নির্বাচনী আইন আরপি যেটা বলি, এতে দুইটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা তো মনে করি এটার সময় সব বড় রাজনৈতিক দল এখানে ছিল, অংশগ্রহণ করেছে এই আইন প্রণয়নের সময়। আর যে বিষয়টা বলতে চান যে গত নির্বাচন আমরা অনেকে আসে নাই, নির্বাচন অংশগ্রহণ করে নাই, কিন্তু না করে কি করেছে, এই নির্বাচনকে প্রতিহত করতে গিয়ে ওনারা সারা দেশে মানুষ পুড়িয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, গুপ্ত হত্যা করেছে। যেসব স্কুলে ভোট কেন্দ্র, সাধারণত আমাদের প্রাইমারি স্কুলে ভোট কেন্দ্রগুলি হয়, 500 ভোট কেন্দ্রে আগুন দিয়েছে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি এই নির্বাচনের পর যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছে। কারণ ওই আন্দোলনটা বেগম খালেদা বলেছিলেন ঢাকায় আন্দোলন হয় না, ঢাকার বাইরে আন্দোলন ভালো হয়েছিল, এটার ফল উনি পেয়েছিলেন। আমরা আরেকটা কথা বলতে চাই, আপনি তো জানেন যে এখন শুধু জাতীয় সংসদ নির্বাচন দলীয় ভাবে হয় না, 2009 সালের পর এখন সকল স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন আর জাতীয় সরকার নির্বাচন কি একই না, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এখন দলীয় প্রতীকে হয়। আগে হতো মানে নির্দলীয় নির্বাচন, দলীয় ডাইরেকশন, কিন্তু এখন দলীয় ভাবে হচ্ছে, প্রার্থী দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখলাম যে সব দলই প্রার্থী দিয়েছে, বা যে দলকে কথা বলা হচ্ছে বড় দলটি, ওনারা নির্বাচনের প্রক্রিয়ায় না গিয়ে নির্বাচনকে কিভাবে বিতর্কিত করা যায়, কমিশনকে কিভাবে বিতর্কিত করা যায়, সেই বিষয়টা মাথায় রেখেছে। কিন্তু একটা রাখতে হবে, আবার নিজেদের মধ্যে বিভিন্ন সংঘর্ষের কারণে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচুর রক্তক্ষয়ী নির্বাচন হয়েছে। জি, কারণ আমি মনে করি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, থাকতেই পারে, আর যেহেতু একটা থাকতেই পারে। আমরা বলবো না যে এখন সেই সময় চলে আসছে মানে ইউরোপিয়ান বা আমেরিকার মতো। আমি একটু তানভীর দিকে সময় দিতে চাই। ধন্যবাদ। আমি কত সময় লাগবে এটা একটু আমার যে নাগরিক আমার খুব জানার ইচ্ছা। কথা হচ্ছে যে আমরা কি এই যে সহিংসতা স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো যেগুলো হয়েছিল, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের কত লোক প্রাণহানি ঘটেছিল, কতগুলো ভোট কেন্দ্র দখল হয়েছিল, এগুলো কি আমরা সংখ্যা বললে 150 আমি বলি না, আপনার 10 কোটি ভোটার। আমরা যে মানে বিভিন্ন স্টেজে যে ইলেকশন গুলো করলাম, প্রথম স্টেজের ইলেকশনের রেজাল্ট কি ছিল, দ্বিতীয় স্টেজের ইলেকশনের রেজাল্ট কি ছিল, সহিংসতার মাত্রাটা এবং রেজাল্টের যে শিফটিংটা যেটা, সেটা আপনি দেখেন। যেন তেন ভাবে যদি আমি মনে করি যে না আমার কাছে সবকিছু ক্ষমতা থাকতে হবে, যিনি আলিমদা যেটা বারবার বলার চেষ্টা করছেন, আমি ওনার সঙ্গে এই বিষয়ে একমত যে আমাকে জনগণের জন্য টু সার্ভ দ্য পিপল, এই মানসিকতা যদি না থেকে থাকে এবং যদি থাকে যে টু সার্ভ মাই পিপল, দেন ইটস এ প্রবলেম। এইখানে হচ্ছে যে আমার আপত্তি যে আপনি সংবিধান কাটাছেড়া করেন। সংবিধান এমন একটা জিনিস, এইখানে যদি একজনের বিপক্ষে ভোট দেয়, এই সংবিধানে হাত দেওয়া উচিত না। আপনার 2/3 মেজরিটি জোরে আপনি ঘন্টায় ঘন্টায় সংবিধান পরিবর্তন করবেন। আপনি যান, পারলে আমেরিকান কনস্টিটিউশন চেঞ্জ করেন। গত 10 বছরে বাংলা সংবিধান কতবার চেঞ্জ হয়েছে? আমি বলছি তো, তার মাসুল এই জাতি দিচ্ছে। আপনি সংবিধানে হাত দিবেন, কথা দলের প্রয়োজন। আমি বলি আপনাকে, আমেরিকায় গান কন্ট্রোল, কোন প্রেসিডেন্ট, আমেরিকার এত পাওয়ারফুল প্রেসিডেন্ট, কোন আমেরিকান প্রেসিডেন্ট আজ পর্যন্ত 24,000-25,000 লোক প্রতি বছর মারা যায় এই প্রাইভেট আর্মসে, এরপরও ওইটা হাত দিতে পারছে না, কারণ আমেরিকান কনস্টিটিউশনে তাহলে হাত দিতে হবে। এবং আমেরিকান কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে এত কঠিন তারা করে রেখেছে যে 50টা স্টেটের পারমিশন লাগবে, যার ফলে আমেরিকার মতো জায়গায় সংবিধানে তার হাত দিতে পারে না। আমি বলছি যে সংবিধানটায় কথায় কথায় হাত দেওয়ার জিনিস না, এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে, একজন লোকও যদি সংবিধান যদি সংশোধন করতেই হয়, একজন লোক যদি বিপক্ষে ভোট দেয়, ওই বিষয়ে সংবিধান সংশোধন করা উচিত না, যতক্ষণ না এটা 100% মানে পার্লামেন্টে যারা আছেন ঐক্যমতের ভিত্তিতে সংবিধান হবে। সংবিধান ইজ নট এ দলীয় গঠনতন্ত্র যে আমি যখন ক্ষমতায় আসলাম আমিও সংবিধান চেঞ্জ করে ফেললাম। ইটস দ্য পিপলস প্রপার্টি।
নট পার্টি প্রপার্টি। এটা তো বর্ষ হচ্ছে না, যখন যতবারই হয়েছে, আমি বলছি তো আপনাকে, যতবারই সংবিধান সংশোধন যেটা যে দলের প্রয়োজন হচ্ছে, জনগণের প্রয়োজন, আমি তো এখনো বলছি তো যে প্রথম 3টা সংশোধনী ছাড়া বাংলাদেশ সংবিধানে যে 16টা সংশোধনী, তার 16তমতে বাতিল হয়ে গিয়েছে। এই 15টা সংশোধনীর ভিতরে প্রথম 3টা সংশোধনী ছাড়া আর বাকি সবগুলো, ইভেন আপনার যে দ্বাদশ সংশোধনী যেটা হলো, জোট মিলের 91 সালে যেটা করলেন, ওনাদেরই প্রয়োজনে করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার, আপনার ওই যে সংসদীয় গণতন্ত্র। জনগণ এখানে কোনো অনুপস্থিত। সংবিধান নিয়ে আমরা দোহাই দিই, সংবিধান সামনে করে রাখি, এটা হচ্ছে মোলার মতো আর কি, কিন্তু নিজেরা আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। এখান থেকে যদি বের না হতে পারি, এখান থেকে যদি বের না হয়ে জনগণকে যদি সামনে না রাখতে পারি, আমরা পপুলারলি খুব বলি জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই মানে এই সমস্ত কাজকামগুলো করা হবে। কিন্তু কার্যত জনগণের কোনো ওপিনিয়ন আমরা নিচ্ছি? পার্লামেন্টে আমাদের জনগণের রিপ্রেজেন্টেশন আছে, আমরা এই মুহূর্তের পার্লামেন্টে তারা চিন্তা করি। এখন বিএনপি যে দাবিটি করছে, তারা সংবিধান সংশোধন করে হোক বা যেভাবে হোক, তাদের দাবি মানতে হলে সংবিধান বিষয়টা বিএনপির বিষয়টা সিম্পল, বিএনপি ক্ষমতায় আসতে চায়, তো ক্ষমতা আসতে হলে সে তো তার আসতে পারে নাই, সরকারের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পেরেছে যে সরকার তাদের জন্য সংবিধান সংশোধন করে একটি কনফিডেন্ট এনাফ যে উইদাউট বিএনপি ইলেকশন করা যায় এবং করে ক্ষমতায় থাকা যায়। সেক্ষেত্রে যদি বিএনপি সামনের নির্বাচনেও না যায়, তার ফলাফল আসলে কি হতে পারে? ফলাফল আবার এরকম, আমরা যেভাবে গত 5 বছর যে একটা 4 বছর ধরে যে আমরা দেখছি 40টি দল যারা ইলেকশন কমিশনের সংলাপে গিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ দল কিন্তু বলেছে যে তারা নির্দলীয় সরকার তো হচ্ছে না। এটা তো বর্তমান ক্ষমতাসীন বেশিরভাগ দল যদি না যায়, তাহলে তার ফলাফলটা আসলে কি হবে? তার ফলাফল এরকম কেওয়াস হতে থাকবে, আপনার এরকম ওয়ান সাইডেড চলতে থাকবে, ঘুষ দুর্নীতি সবগুলো ফ্রি স্টাইল চলবে, ব্যাংক চলে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে আপনার তো একটা মতামত প্রকাশের সব জায়গাতে অন্তত কিছু করুক আর না করুক, পার্লামেন্টে একটা কার্যকর বিরোধী দল যদি থাকে তাহলে অন্তত তারা কথা বলতে পারে, কিন্তু সেটাও নয়। এখন পার্লামেন্টে বিরোধী দল কে? আপনার এরশাদ সাহেব হচ্ছেন বিশেষ দূত, ওনার ওয়াইফ হচ্ছেন বিরোধী দলের নেতা, আবার তারা গভর্নমেন্টও আছেন, মানে বিরোধী দল, মানে পিকুলিয়ার একটা সিস্টেমের মধ্যে আমরা আছি। এখন নির্বাচনের 1 বছর বাকি আছে, আমরা কি একটু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছি বলে আপনার মোটেই না, যাচ্ছি তো নাই, আমরা উল্টা দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যদি আমরা অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে চাই, সবাইকে আগে এই বিষয়টায় আসতে হবে, সমঝোতায় আসা। সমঝোতা বলতে আমি বোঝাচ্ছি যে চাইতে হবে নিজেকে যে এখানে আমরা কাজ করছি জনগণের জন্য, নিজেদের জন্য না, এইটা। আর যে সমস্ত ইস্যুস গুলো আছে এইগুলো জাতীয় কতগুলো বিষয় আছে, এইগুলো দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই, কিন্তু আমাদের সোসাইটি শার্পলি ডিভাইডেড ইনটু টু। কিছুদিন আগে আমি নাম বলতে চাই না, কোন একজন মাননীয় মন্ত্রী বলেছেন যে যারা আন্দোলনে পরাজিত হয় তারা কখনো নির্বাচনে বিজয়ী হয় না। এই যে কনসেপ্ট, এইগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা তো একটা উস্কানিমূলক কথা যে আপনি, তার মানে কি আপনি একদিকে বলছেন যে আপনি গাড়ি ভাঙচুর করলেন, আপনি জ্বালাও পোড়াও করলেন, এতগুলো করলেন, কেন করছেন? কারণ প্রত্যেকটা নির্বাচন, আপনি গত 3 দশকে দেখেন সবগুলোতেই এরকম করার পরে তারপরে যখন বাধ্য হয়েছে সরকার, তৎকালীন সরকার, তখন তাদের একটা নির্বাচন হয়েছে, বিরোধী দল যারা আন্দোলন করছে তারা জয়লাভ করছে। এটা তো কোন সুষ্ঠু দেশে, একটা স্বাধীন দেশে এগুলো চলতে পারে না। আপনি বলছেন এটা, আবার আপনি বলছেন যে না হলে আপনি আন্দোলনে পরাজিত হয়ে গেছেন, সুতরাং জনগণ আর আপনাকে গ্রহণ করছে না, তখন আপনি উস্কানি দিচ্ছেন। তো এগুলো না, আপনাকে অবশ্যই একটা সুষ্ঠু ধারায় ফিরতে হবে। জনগণ এখন বেশিরভাগ মানুষ আন্দোলনের রাস্তায় কেন নামে না? আপনি গাড়ি হরতাল ডেকে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, আপনি নিজের গাড়িটা ভেলভেট কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তারপর অন্যের গাড়ি ভাঙচুর হবে। আমি জানি না, এমনকি ওয়ার্নিংও দেওয়া হয় না যে যদি একটা ন্যূনতম কার্টিসি, যে আপনি কালকে যদি হরতাল ডাকেন, আপনি আগের দিন জনগণকে ওয়ার্নিং দেবেন যে কালকে হরতাল, আমার তখন ইচ্ছা আমি গাড়ি বের করবো কি করবো না, সেটা পর্যন্ত দেওয়া হয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে গাড়ি আপনি একটা নিয়ে গেলেন। তো এগুলো তো চলতে পারে না, বছরের পর বছর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল দায়ী। এর থেকে বের হয়ে আসতে হবে, অবশ্যই সমঝোতা এবং সংলাপে যেতে হবে। এবং আমার ধারণা, আপনি যে প্রশ্নটা ওনাকে করলেন, আমার ধারণা এবার প্রত্যেকটা দল নির্বাচনে অংশ নেবে এবং একটা সমঝোতা অবশ্যই আসবে। আমি খুবই আশাবাদী এই বিষয়ে। আমার মনে হয় না যে এখান থেকে বের হওয়ার কোনো অবকাশ আছে, যদি আমাদেরকে। আলিম সাহেব, আপনিও একটা স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি যে হরতালের বিষয়টি বললেন, আপনি তো জানেন না আমাদের দেশ এখন স্থিতিশীল একটা দেশ। গত 4 বছরে বাংলাদেশে কোনো হরতাল হয়নি। এটা হয়েছে পত্রিকায়
নিউজ কভারেজ হয়েছে আগামীকাল হরতাল, আজ হরতাল, কিন্তু সেই হরতাল ঢাকায় এবং বাংলাদেশে হয়নি। হরতাল হয়নি সেটি মনে হয় ঠিক না, হরতাল হয়েছে। তো আমরা ঘোষণা হয়েছে। তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি তারা এটা ঘোষণা হয়েছে, কভারেজের জন্য হরতাল হয়েছে, কিন্তু আমরা আগে হরতাল যেটা বুঝতাম, উনি যেটা বলতে চাচ্ছেন গাড়ি ভাঙচুর, এটা কোনটিকে আসলে হরতাল বলছেন? সেটা কিন্তু পিকেটিং হচ্ছে না, হরতাল এখন নির্বাচন। হরতালে কিন্তু তারা মাঠে ছিলেন এবং পুলিশ কিন্তু তাদের উপর চড়াও হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন স্থিতিশীল একটা সরকার চলছে, এবং যারা বলতে চাচ্ছিলেন যে 10ম জাতীয় সংসদ নির্বাচন সারা বিশ্বের কেউ লক্ষ্য করে দেখবেন, এই সরকারের আমলেই, জননেত্রী শেখ হাসিনার আমলের সরকারি বাংলাদেশে আইপিএ সম্মেলন হয়েছে, সিপিএ সম্মেলন হয়েছে, এবং এই দুটা জিএফএমডি এই দুটা সম্মেলনে সভাপতি ছিলেন। আমরা কি একটা অংশগ্রহণমূলক নির্বাচনের পথে হাঁটছি বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই। কেন আপনি একটু একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলি নিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় কমিশনের সকল সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। আমি মনে করি এই নির্বাচন কমিশন আগামী 11শ জাতীয় সংসদ নির্বাচন সব যা যা করার দরকার, যে দিক থেকে সরকার যথেষ্ট শক্তিশালী আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এ বিষয় নিয়ে আগামী 1 বছরে নিশ্চয়ই আরো অনেক কথা হবে, অনেক বিতর্ক হবে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম নির্বাচন, সংবিধান এবং সমঝোতা এই বিষয় নিয়ে, এবং আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।